ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেট প্ল্যাটফর্মে। আজকে আমরা জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধ্যান ধারণা সেগুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম জাতি আত্মনিয়ন্ত্রণ সম্পর্কে। সেই ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে জাতি আত্মনিয়ন্ত্রণ বলতে কী বোঝো, জাতি আত্মনিয়ন্ত্রণের পক্ষে বিপক্ষে কারা কী মতামত পোষণ করেছেন এবং জাতির আত্মনিয়ন্ত্রণ পক্ষ বিপক্ষে যে যুক্তিগুলো সেগুলো। তো আজকে আমরা আলোচনা করব যে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধ্যান ধারণা। এখানে আমরা দেখব যে রাষ্ট্রবিজ্ঞানের পরিচিত রবীন্দ্রনাথ জাতি বা নেশন শব্দটিকে গ্রহণ করেনি, তিনি ইংরেজি নেশন শব্দটিকে বাংলা ভাষায় ব্যবহার করেছেন। তার মতে নেশন বলে কোনো বস্তু আমাদের ঐতিহ্যে ছিল না এবং সে কারণে বাংলা ভাষায় নেশন শব্দটির তর্জমা সম্ভব নয়। বঙ্গদর্শন পত্রিকার বাংলা 1308 সনের শ্রাবণ সংখ্যায় রবীন্দ্রনাথ নেশন কি প্রবন্ধের নেশন সম্পর্কে ধারণাটি বিশ্লেষণ করেছিলেন। রাষ্ট্রবিজ্ঞানের প্রচলিত অর্থে রবীন্দ্রনাথ জাতি বা নেশন শব্দটিকে গ্রহণ করেনি। রবীন্দ্রনাথের মতে নেশনের মূল উৎস আত্মিক ও মানসিক। তার ভাষায় সুগভীর ঐতিহ্যিক মন্থনগত নেশন একটি মানসিক পদার্থ, একটি সজীব সত্তা, একটি মানস পদার্থ। এখানে আমরা দেখব যে রবীন্দ্রনাথ যে সময় এই যে জাতীয়তাবাদ সম্পর্কে আলোচনা করছিলেন সেই সময় আমরা দেখব যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তিনি দেখেছিলেন এবং সেই সময়ে এর উপর ভিত্তি করেই বা সেই পরিস্থিতির উপর ভিত্তি করে তার জাতীয়তাবাদ সম্পর্কে তার মতামত আমরা দেখি। তো এখানে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন 1916 থেকে 1937 সালে রবীন্দ্রনাথ মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানে যেসব বক্তৃতা দিয়েছিলেন সেগুলোর মধ্যে জাতীয়তাবাদের উপর প্রদত্ত 3টি বক্তৃতা নিয়ে ন্যাশনালিজম নামক একটি সংকলন গ্রন্থ 1917 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই 3টি বক্তৃতা হলো কি পশ্চিমের জাতীয়তাবাদ, ন্যাশনালিজম ইন দ্য ওয়েস্ট, জাপানের জাতীয়তাবাদ, ন্যাশনালিজম ইন জাপান, এবং ভারতের জাতীয়তাবাদ, ন্যাশনালিজম ইন ইন্ডিয়া। তবে ন্যাশনালিজম ছাড়াও ভারত তীর্থ, নৈবেদ্য, আফ্রিকা প্রভৃতি কবিতা এবং আত্মশক্তি, কালান্তর, সভ্যতার সংকট, রাশিয়ার চিঠি প্রভৃতি প্রবন্ধ ও গ্রন্থে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ মানুষের সম্যক পরিচয় পাওয়া যায়। তাহলে এখানে আমরা আগেই দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওপর ভিত্তি করেই তার যে জাতীয়তাবাদ সম্পর্কে যে ধ্যান ধারণা সেগুলো আমরা এখানে দেখতে পাবো। তিনি পশ্চিমের জাতীয়তাবাদ যে রচনাটিতে সেখানে রবীন্দ্রনাথ পাশ্চাত্য সভ্যতার ইতিবাচক এবং নেতিবাচক দিকে বিশ্লেষণ করেছেন। তার মধ্যে পাশ্চাত্য সভ্যতার ইতিবাচক দিকটি হলো মুক্ত মনের, বাধা বন্ধনহীন স্বপ্রকাশ, স্বাধীন চিন্তা ও মননের স্বতঃস্ফূর্ত বিকাশ। তা আমরা জানি যে পাশ্চাত্যে আমরা দেখতে পাই যে সে বহুকাল আগের থেকেই যে একটা স্বাধীন চিন্তা, বাধা বন্ধনহীন স্বপ্রকাশ, এই যে বিষয়গুলো সেগুলো আমরা দেখতে পাই, এগুলোকে আমরা ইতিবাচক দিক দিয়ে ধরতে পারি। এই অবাধ ও স্বতঃস্ফূর্ত প্রকাশের সুযোগ থেকেই পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞানের অভূতপূর্ব অগ্রগতি এবং প্রগতিশীল চিন্তাভাবনা জন্ম হয়েছে। তাহলে এটা আমরা দেখলাম যে পশ্চিমের জাতীয়তাবাদ যে রচনাটিতে সেখানে রবীন্দ্রনাথ পাশ্চাত্যের যে জাতীয়তাবাদ সেখানে দুটো দিক থেকে তিনি আলোচনা করছেন, একটা হচ্ছে ইতিবাচক এবং একটা হচ্ছে নেতিবাচক। ইতিবাচকের দিকগুলো থেকে আমরা কি দেখি যে মুক্ত মনের, বাধা বন্ধনহীন স্বপ্রকাশ, স্বাধীন চিন্তা ও মননের স্বতঃস্ফূর্ত বিকাশ। অর্থাৎ সেই প্রাচীন আগের থেকেই এখানে আমরা দেখি যে জনগণের মধ্যে স্বাধীন চিন্তা ও মননের স্বতঃস্ফূর্ত বিকাশ, এই যে বিষয়গুলো সেগুলো ছিল। এর জন্যই যে তারা জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে অনেক উন্নত হয়ে উঠলো, যে ক্ষেত্রে আমরা যদি আমাদের দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে ছিলাম। কিন্তু অন্যদিকে এই যে নেতিবাচক দিকটি হলো কি বৈষয়িক উন্নয়নের সাথে বৈষয়িক উন্নয়নের সাথে সংকীর্ণ জাতীয়তাবাদী ধ্যান ধারণার অনুসরণ। তাহলে এখানে আমরা দুটো দিক দেখলাম, একটা হচ্ছে ইতিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। এবার যদি আমরা দেখি জাপানের জাতীয়তাবাদ, সেখানে রচনাটি রবীন্দ্রনাথ জাপানের পাশ্চাত্য সভ্যতার অনুকরণে জাতীয়তাবাদের উগ্র বিভীষিকাময় রূপ দর্শনে ক্ষুব্ধ ও বেদনাহত হন। উগ্র বিভীষিকাময় জাতীয়তার উগ্র বিভীষিকাময় রূপ দেখে ক্ষুব্ধ বেদনাহত হন। তিনি জাপানের সম্প্রসারণবাদী
মানসিকতায় শঙ্কিত হয়েছিলেন। সম্প্রসারণবাদী আমরা জানি যে তাদের যে অন্য দেশগুলোকে যে আক্রমণ বা তাদের সেই দেশগুলোকে নিজের অঞ্চলে যে যুক্ত করা সেই যে মানসিকতা সেটা দেখে তিনি শঙ্কিত অর্থাৎ ভীত হয়ে পড়েছিলেন। ইউরোপীয় সভ্যতা ইতিবাচক দিকগুলিকে গ্রহণ না করে তার নেতিবাচক দিকগুলিকে গ্রহণ করার ক্ষেত্রে জাপানের ভয়ঙ্কর পরিণাম বিষয়ে তিনি জাপানের বুদ্ধিজীবীদের সতর্ক করেছিলেন। ভারতে যদি আমরা দেখি, রবীন্দ্রনাথ বিশ্লেষণ করেছেন কিভাবে পাশ্চাত্য সভ্যতা ভারতের তমসাচ্ছন্ন জড়তা দূর করে ভারতবাসীকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের আলো বিতরণ করেছে। আমরা একটু আগেই দেখলাম যে আমরা যদি দেখি পাশ্চাত্যে প্রথম যে জাতীয়তাবাদ সেখানে আমরা দেখলাম যে সেখানে দুটো দিক ছিল, একটা ইতিবাচক একটা নেতিবাচক। সেক্ষেত্রে আমরা ইতিবাচকের দিক থেকে দেখলাম যে তারা সেই সময় থেকে স্বাধীন এবং মত প্রকাশ স্বাধীনতা, এর ফলে তারা জ্ঞান বিজ্ঞানের দিক দিয়ে অনেক উন্নত ছিল। এবং পরবর্তী সময়ে আমরা দেখি যে সেই যে পাশ্চাত্য যে সভ্যতা ভারতের তমসাচ্ছন্ন জড়তা দূর করে ভারতবাসীকে আধুনিক জ্ঞান বিজ্ঞানের আলো বিতরণ করেছেন। আবার একই সঙ্গে ভারতকে সংকীর্ণ জাতীয়তাবাদে দীক্ষিত করেছে। আমরা যদি জাতীয়তাবাদও দেখি দুজনে একটা সংকীর্ণ একটা বৃহৎ অর্থে এবং সংকীর্ণ অর্থে, অর্থাৎ আমরা সেই সময় আমরা দেখব যে জাতীয়তাবাদ সেই সময় তো ছিলই, কিন্তু আমরা যদি দেখি সেই সময় সংকীর্ণ জাতীয়তাবাদ, অর্থাৎ আমরা বলতে পারি যে যখন আমরা ভারত ব্রিটিশদের অধীনে ছিলাম সেই সময় আমাদের মধ্যে জাতীয়তাবাদ অবশ্যই ছিল, কিন্তু সেগুলো সংকীর্ণ অর্থাৎ তারাও খুব বুদ্ধি করে যে বিভিন্ন যে জাতি সেই জাতিগুলোকে তাদের জাতীয়তাবাদ সম্পর্কে বিভিন্ন ধরনের কথা বলে তাদেরকে সংকীর্ণ মানসিকতায় দীক্ষিত করেছিল। উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই তার জন্য পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে ভারতের দুটো ভাগে ভাগ হয়ে যায়, জাতি অর্থাৎ ধর্মের উপর ভিত্তি করে। তো এখানে সংকীর্ণ জাতীয়তাবাদে দীক্ষিত করেছে, সৃষ্টি করেছে সর্বনাশা বিষাক্ত পরিবেশ, অর্থাৎ আমরা সেই সময় দেখি যে পরবর্তী সময়ে যে ধর্মের উপর ভিত্তি করে বা আমরা যে হিন্দু মুসলিম বিভিন্ন যে সম্প্রদায়ের মানুষ তারা আলাদা আলাদা জাতি এবং সেই জাতির উপর ভিত্তি করে যে জাতীয়তাবাদ সেগুলোকে আমরা দেখি সংকীর্ণ অর্থে। এর জন্যই বলা হয়েছে যে তারা সৃষ্টি করেছে সর্বনাশা বিষাক্ত পরিবেশ। তার মতে ভারতের সুপ্রাচীন ঐতিহ্য হলো প্রতিটি পৃথক গোষ্ঠী সম্প্রদায় মতে নিজস্ব বৈশিষ্ট্য বজায় রেখে পারস্পরিক সহমর্মিতা সহযোগিতার সম্পর্ক নির্মাণ করা। তাহলে এখানে সংকীর্ণ অর্থে যে জাতীয়তাবাদ সেটা আবার বলে দিচ্ছি যে সংকীর্ণ জাতীয়তাবাদে দীক্ষিত করেছে মানে এটা কি, যে আমরা যদি ভালো মতো করে নিজেই বুঝতে চাই যে সেই সময় প্রথমে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে আন্দোলন করছি, কিন্তু পরবর্তী সময়ে তারা এই যে বিভিন্ন জাতির উপর ভিত্তি করে তাদেরকে বিভিন্ন দিক দিয়ে প্রলোভন দেখিয়ে তাদের মনে যে সংকীর্ণ জাতীয়তাবাদ সেটা সৃষ্টি করলো বা সেটা জন্ম দিল। এর জন্য পরবর্তী সময়ে আমাদের মধ্যে একটা বিষাক্ত পরিবেশের সৃষ্টি হলো। তাই ভারতের জাতীয়তাবাদে এগুলো। এবার যদি আমরা দেখি যে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করলে যে বিষয়গুলো লক্ষ্য করেছে সেগুলো হচ্ছে পশ্চিমী জাতীয়তাবাদ মানবতার আদর্শ নয়, সভ্যতার সংকট। রবীন্দ্রনাথ জাতীয়তাবাদ সম্পর্কে তার নেতিবাচক ধারণায় উপনীত হয়েছিলেন পশ্চিমী জাতীয়তাবাদের স্বরূপ ও ফলাফল বিশ্লেষণ করে। আমরা আগেই বলছিলাম যে তিনি প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে তিনি নিজে প্রত্যক্ষভাবে দর্শন করেছেন এবং সেই পরিস্থিতির উপর ভিত্তি করেই জাতীয়তাবাদ সম্পর্কে তার মতামত দিয়েছেন। এর ফলে আমরা সেই সময় দেখতে পাই যে পশ্চিমী জাতীয়তাবাদ যে নেতিবাচক যে দিকটা সেটাকে তিনি সভ্যতা সংকট হিসেবে তুলে ধরেছেন। যে পশ্চিমী জাতীয়তাবাদী আদর্শের অমানবিক প্রকৃতির নগ্ন বিভৎস প্রকাশ তাকে অত্যন্ত আহত, ব্যথিত, ক্ষুব্ধ করেছেন। তার মধ্যে পশ্চিমী জাতীয়তাবাদে প্রভুত্ব ও আধিপত্যবাদ পরিলক্ষিত হয়, যেটা আমরা দেখি যে ইংরেজরা যেমন আমাদেরকে কয়েকশো বছর ধরে শাসন করেছিল, এর উৎস কেন্দ্রে আছে বিরোধ ও প্রতিপত্তি তথা প্রাধান্য। তাই তিনি মনে করেন পশ্চিমী ইউরোপীয় ধাঁচের জাতীয়তাবাদ মানব সভ্যতার আদর্শ নয়, সভ্যতার সংকট। জাতীয়তাবাদ হলো ব্যক্তির দানব মূর্তি। রবীন্দ্রনাথের মধ্যে মানুষের অন্তঃসত্ত্বার দুটি রূপ লক্ষ্য করা যায়, একটি হলো ব্যক্তি স্বাতন্ত্র্য এবং অপরটি হলো ব্যক্তিত্ব। ব্যক্তি হিসেবে ব্যক্তি স্বতন্ত্র স্বার্থান্ধ ও প্রভুত্বকামী মনোভাবাপন্ন। তার মধ্যে পশ্চিমে পুঁজিবাদী সভ্যতা এই ব্যক্তি স্বাতন্ত্র্যের উপাসক। তো এখানে তিনি জাতীয়তাবাদ ব্যক্তির দানব মূর্তি হিসেবে তুলে ধরেছিলেন।
নেক্সট বলা হচ্ছে জাতি নিজেই জাতির বড় শত্রু। রবীন্দ্রনাথের মধ্যে জাতীয়তাবাদ এক নিষ্ঠুর ও মূর্তিমান অশুভ শক্তি। সংঘাত ও দেশ বিজয় ভাবনাই পশ্চিমী জাতীয়তাবাদের উৎপত্তিস্থলে এবং কেন্দ্রে বর্তমান। কি বলা হয়েছে যে সংঘাত ও দেশ বিজয়ের ভাবনাই, যে পশ্চিমী জাতীয়তাবাদ, বারবার বলা হচ্ছে পশ্চিমী জাতীয়তাবাদ কি এবং তাদের রূপগুলো। এই জাতীয়তাবাদের অন্তরায় লুকিয়ে আছে এক মেকি মূল সত্য, তা হলো জাতি নিজেই জাতির পক্ষে অকল্যাণকর। জাতীয়তাবাদ মানবিকতা বিরোধী, এটা আমরা দেখতে পাই যে পশ্চিমী সাম্রাজ্যবাদী শোষণের ও শাসনের নির্যাসকে পর্যবেক্ষণ করেছেন, যেটা বারবার বলা হয়েছে। তিনি প্রকৃতিতে তিনি নেশনকে নিষ্ঠুর দানব বলে অভিহিত করেছেন। এই নিষ্ঠুর দানব চরিত্রে দরিদ্র দুর্বল পরাধীন জাতিগুলিকে হিংসার যূপকণ্ঠে বলি দেওয়ার ব্যবস্থা করে সমগ্র পৃথিবীকে গ্রাস করে উদগ্র বাসনার লালন পালন করে। সেই কারণে তিনি জাতীয়তাবাদকে মানবতার শত্রু, মানবিকতা বিরোধী বলে অভিহিত করেছেন। বর্তমানে যদি আমরা দেখি বিভিন্ন দেশের মধ্যে যে লড়াই হচ্ছে, সেই ক্ষেত্রে যে নিজের শ্রেষ্ঠত্ব বা নিজের যে জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তার উপর ভিত্তি করে অন্য যে দেশের বা যে জাতির উপর আক্রমণ করছে, সেখানে নিরীহ অনেক মানুষ মারা যাচ্ছে। তো এর জন্য বলা হয়েছে যে মানবিকতা বিরোধী। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলো আমরা কি দেখব, যে দেশপ্রেম বিরোধী নয়। রবীন্দ্রনাথ প্রচলিত উগ্র ও সংকীর্ণ জাতীয়তাবাদী ধারণায় বিরোধী ছিলেন। যেটা একটু আগেই আমরা বললাম যে সংকীর্ণ জাতীয়তাবাদী কি, যে আমরা বিভিন্ন সম্প্রদায়ে বা বিভিন্ন জাতির মানুষ বসবাস করছি, যে এবার আমাদের মধ্যে শুধু যে আমার জাতিটা ভালো থাকলেই হবে, দেশ বা রাষ্ট্র এদিকে কী হয় হোক, তো সেটাকে আমরা বলবো সংকীর্ণ জাতীয়তাবাদী। আর উগ্র জাতীয়তাবাদী অর্থাৎ লড়াই, যেটাকে বেশি ভালোবাসে, তো এই রকম জাতীয়তাবাদের বিরোধী ছিলেন। কিন্তু তিনি মোটেই দেশপ্রেম বিরোধী ছিলেন না, তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। নিজের দেশকে ভালোবাসা ও নিজের প্রতি ভালোবাসার মধ্যে তিনি কোনো দোষ দেখতেন না। একাত্মতা ও প্রীতি, একাত্মতা ও প্রীতি বন্ধন রচনা জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্র ভাবনার অন্যতম বৈশিষ্ট্য। রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন ধর্ম, বর্ণ, গোষ্ঠী ও সমাজের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও একত্রতার সৃষ্টি হলেই প্রকৃত জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। তার জাতীয়তাবাদে আমরা বিচ্ছিন্নতাবাদ বিরোধীদের লক্ষ্য করতে পারি, যে এখানে কি বলা হয়েছে যে জাতি, ধর্ম, বর্ণ, ভাষার ভিত্তিতে পারস্পরিক সংঘাত ও হানাহানি কখনোই কোনো জাতির কল্যাণকর বা কল্যাণ সাধন করতে পারে না। সেই কারণে বিচ্ছিন্নতাবাদ প্রকৃত জাতীয়তাবাদের সম্পূর্ণ বিরোধী ছিলেন। আর আন্তর্জাতিকতাবাদের উপর তিনি গুরুত্ব দিয়েছিলেন। তো এই গেল যে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের যে ধ্যান ধারণা সেটা। তাহলে মেইনলি এখানে আমরা রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদ সেটা আমরা দেখলাম। পশ্চিমে জাতীয়তাবাদ সম্পর্কে তার কি ধ্যান ধারণা ছিল, জাপানের জাতীয়তাবাদ এবং ভারতের জাতীয়তাবাদ। এরপর আমরা কি দেখলাম যে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের উপর ভিত্তি করে মূল যে বিষয়গুলো সেগুলো আমরা লক্ষ্য করলাম এবং তার বৈশিষ্ট্যগুলো। এখানে যদি দেখি সমালোচনার দিক দিয়ে যে রাজনৈতিক উপাদান অপেক্ষা সাহিত্যিক উপাদানের উপর গুরুত্ব তিনি বেশি আরোপ করছেন, আমরা দেখলাম তাই। তারপর আধ্যাত্মিক মানসিকতার উপর গুরুত্ব আরোপ। রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবনায় আধ্যাত্মিক মানসিকতাই বেশি গুরুত্ব পেয়েছে, ফলে জাতীয়তাবাদ প্রসঙ্গে তিনি অনেক ক্ষেত্রে কল্পনার আশ্রয় নিয়েছেন। ভ্রান্ত ধারণা, রবীন্দ্রনাথ মানুষ ও সভ্যতা সংকটের জন্য জাতীয়তাবাদকে দায়ী করেছেন। অনেকের মতে জাতীয়তাবাদ প্রসঙ্গে তার এই মানসিকতা ভ্রান্ত। অবশ্যই আমাদের যদি জাতীয়তাবাদের যদি উপর দেখি যে তিনি সভ্যতা সংকটের সঙ্গে তুলনা করেছেন, তো এই ধারণা ঠিক না, অবাস্তব ধারণা। রবীন্দ্রনাথ জাতিগত সীমান্তকে অতিক্রম করে এক মহাজাগতিক রাষ্ট্র বা বিশ্ব রাষ্ট্র গঠনের কথা বলেছেন, যা একটি অবাস্তব কল্পকাহিনী ছাড়া কিছুই না। যেটা আমরা দেখলাম যে তিনি এই যে একই রকমের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটা ভালোবাসার কথা বলেছেন, তার উপর ভিত্তি করে তিনি রাষ্ট্র গঠন করেছেন, সেটা অবাস্তব একটা ধারণা। তাহলে এই গেল আজকে আমাদের যে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধ্যান ধারণা। এখান থেকে যে প্রশ্নটা আমাদের করতে হবে যে জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের ধ্যান ধারণা কী ছিল, এটা। তো পরের ক্লাসে অন্য বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব। ধন্যবাদ, আমাদের ক্লাস দেখতে থাকুন।